নমস্কার, আজকের গল্প রবীন্দ্রনাথ খুঁজে গল্পটা শুনুন, ভালো লাগবে। বিচারক অনেক অবস্থার পরিবেশের পর অত গৌত যৌবনে ক্ষীরতাদের পুরুষের আশ্রয় প্রাপ্তি হয়েছিল। সেও তখন জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করিয়া গেল। তখন অন্নমুষ্টির জন্য দ্বিতীয় আশ্রয়ে চেষ্টা করিতে রাখল। তাকে ধিক্কার বোধ করিল। যৌবনের শেষে যখন শুভ্র ন্যায় নিয়ে গভীর প্রশান্তি বয়স আসে, তখন জীবনের ফল ফলবার শস্য পাকিবার সময়, তখন আর উদ্যম যৌবনের বঞ্চনা থেকে সৌখ্য পায় না। যতদিনে সংসারের মাঝখানে আমাদের ঘর বাঁধা গেছে এক প্রকার, সঙ্গে সাপ রইল অনেক ভালো মন্দ, অনেক সুখ দুঃখ জীবনের মধ্যে পরিবাহ প্রান্ত হইয়া মানুষটিকে পরিণত করিয়া তুলিয়াছে। আমাদের আয়ত্তের মধ্যে অতি কুলীন এবং তাদের মধ্যে আজকে আমি কল্পনা শক্তি সেই সমস্ত উদ্বেগের বাসনাকে পরিত্যাগ করিয়া আপন ক্ষুধা ক্ষমতার পাইলাম না। তখন লোকের কাছে মানুষ আর প্রিয়তর হয়ে ওঠে। তখন যৌবন লীলা অল্প অল্প আসে বা বিক্ষিপ্ত হইয়া থাকে, কিন্তু জরাজীর্ণ অন্তঃকরণে বহুকালের ভিতরকার মানুষটির দ্বারা ওতপ্রোতভাবে জড়িয়ে ওঠে। যাহা কিছু পায় তাহাই আশা ছাড়িয়া যাহারা ত্যাগ করিয়া গিয়েছে, যাহাদের শোক সমাপ্তি করিয়া যাহারা বঞ্চনা করিয়াছে, তাহাদেরকে ক্ষমা করিয়া যাহাদের কাছে আসিয়াছি, ভালোবাসি সংসারের সমস্ত ষড়যন্ত্র সত্যাম বিচার করেছি, যে কয়েকটির মধ্যে চিরচারিত পরিবেষ্টিত নিরাপদ হইয়া থাকে, তখন তার সমস্ত চেষ্টার অবসান করে সমস্ত অহংকার পরিতৃপ্ত লাভ করা যায়। যৌবনের সেই সিদ্ধ জীবনের সেই শান্ত পর্বে যাহাকে তখন তাহাকে বিশ্রামের জন্য সহ্য রচিত করিতে হয়, তাই গৃহ পরিবর্তনের জন্য সন্ধ্যা দ্বীপ পর্যন্ত করিতে হয়। তাই সংসারের অতি শোচনীয় কেহ নেই। ক্ষীরতা যখন যৌবনের প্রাপ্তির সীমা সেদিন প্রাতঃকালে জাকিয়া উঠিয়া দেখে তাহার সমস্ত পূর্বরাত্রি তাহার সমস্ত অলঙ্কার এবং তাহার অপরাধ হইয়া পালন করেছে। বাড়ি ভাড়া দিয়া সঞ্চয় নাই, কিন্তু তিনি বৎসরে শিশুপুত্রকে দুধ খাইয়া এবং এমন সঙ্গতি খাইয়া তখন সে বলে, জীবনের ৩৮ বৎসরের যে লোকটিও আপনার সঙ্গে থাকে, এমন ঘরের প্রান্তে বাঁচিবার মরিবার অধিকার হইয়া ওঠে। যখন বললে আগে মনে পড়িল আবার অশ্রু জল মুছিয়া গিয়ে চক্ষু অঞ্জন পরিণত হইবে এবং কপালে কণ্ঠক রাগ চিন্তা করবে। জীর্ণ যৌবনকে বিচাত্র করিয়া তাচ্ছন্ন করিয়া হাস্যমুখে আসিয়া ধৈর্য সহকারে নতুন হৃদয়ের হরণের জন্য নতুন মায়া ছাপ বিচ্ছিন্ন করিতে হইবে। তখন সে ঘরের দ্বারদোবা বন্ধ করিয়া ভূমিতে দুটিয়া পড়িল। বারংবার কঠিন পেশের ওপরে মাথা তুলিয়া বলিল, সমস্ত দিন অনাহারে মুহূর্তের মধ্যে পড়িয়া রয়েছি। সন্ধ্যা দ্বীপ আসিল, কিন্তু দ্বীপহীন গৃহকোণে অন্ধকারে গৃহবন্দী হয়েছিলাম। এই জন্য একসময় পুরাতন বাড়ির জন্য ক্ষীর দ্বারা আঘাত করিতে লাগিল। ক্ষীরতা অন্যান্য বলল, আজকে আমি গর্জন করিতে আসিছি। রাশিপুরে যুবকটি অন্তর্বিরাগ পথ অবলম্বন করিল। ছেলেটি ক্ষুধার জ্বালায় কাঁদিয়া কাঁদিয়া খাটের উপরে ঘুমিয়া পড়িয়াছিল। সেই গোলমাল থাকিয়া বলল, আজকে আমি ভগ্ন হয়েছি, মা মা বলে কাঁদিতে লাগিল। তখন ক্ষীরতা বলল, আজকে আমি শিশুকে প্রাণপণ বক্ষে ঝাঁপিয়া বিদ্যুৎ বেগে ছুটিয়া দিয়েছি। ঝাঁপিয়ে বলল, শুনে তখন আলো হস্ত করিয়া কৃপায় বলল, আজকে আসে। ক্ষীরতা দেবক শিশুকে তুলিয়া বিলম্বনা হইল। ক্ষীরতা অথচ শিশুটি মারা গিয়েছে। শিশুটি মারা গিয়েছে। হাসপাতালে নিয়ে গিয়ে আরোগ্য করিতে লাগিল। হত্যা পরিবাদিতে তাহাকে চলিয়া গেলে এবং সেখান থেকে তুমি আমাকে কঠিন বিচারক এবং ফাঁসি হুকুম দিলে এবং অবস্থা বিচার করিয়া উকিলে তাহাকে বাঁচিবার জন্য বিস্তর চেষ্টা করিল, কিন্তু কিছুতেই কৃতকার্য হইল না। জন যখন তিলকমাত্র দয়ার পাত্র বলিয়া মনে করিতে পারিল না, তা পরিবারের কারণ আছে। তা একদিকে হিন্দি মেলায় দেবী অক্ষ দিয়ে থাকেন এবং অপর স্ত্রীজাতির প্রতি আন্তঃকরণ অবিশ্বাস্য। তাহার এই যে মন রমণগণ পদের মধ্যে বিচ্ছেদন করিয়া তাহার জন্য শাসন তিলেকমাত্র শিথিল হইল না, সেখান থেকে কুদিনে অবস্থিত হইল না। তাহার এই যে বিশ্বাসের কারণ যে কারণ হয়ে গেল বহিতে যৌবন ইতিহাসের কিয়দংশ আলোচনা করিতে হয়। মহিন কলেজে যখন সেকেন্ড ইয়ারে পড়িতেন, তখন আকারে তাছাড়া আখড়ার মুহূর্তে স্বতন্ত্র প্রকার মানুষ ছিলেন। তখন বহিতে সম্মুখে টাকা, পশ্চাতে টিকি এবং মুন্ডু প্রতিদিন প্রাতঃকালে ক্ষুরদার তাদের মধ্যে উৎপন্ন করে। কিন্তু চশমা গোববাড়িতে সাহেবী ধরেনি কেশববিন্যাসে ঊনবিংশ শতাব্দী নতুন কীর্তিটির মধ্যে ছড়িয়ে পড়ে। বেশভূষায় বিশেষ মনোযোগ ছিল। বদ্ধ মাংস খাইয়া অরুচি হইল না, আনুষঙ্গিক এবং দুটো উৎসর্গ ছিল।
অদূরে এক ঘর গৃহস্থে বাস করিত। তাহাদের হেমরেশী বলিয়া বিধবা কন্যা ছিল। তার বয়স অধিক হইবে না, 14 কি 15 হইবে। সমুদ্র হইয়া তখন তুমি আজকে আমি স্বপ্ন জালে মনে 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 হয় যে তীরে পর যৌবনে সে বলিয়া হেমললিত সংসার হইতে যেটুকু দূর করিয়া পড়িয়েছিলাম, তখন সংসারটা তাহার কাছে পরিহাসের মতো প্রমাণ দেখা করে যে সে জানে না জগৎ একটা কারখানায় অত্যন্ত সুখ দুঃখ এবং সংকটের সংকীর্ণ দৈরাজ্য পরিতাপ বিস্তারিত। তাহার মনে হইতো তাহাদের মধ্যে আজকে আমি স্বচ্ছ জলপ্রবাহের মতো সহজ এবং সুন্দর পৃথিবী সকল পথগুলিতে সমস্ত সহজ সরল এবং তাহার মাধ্যমে বাতায়ন সৃষ্টি করতে তৃপ্তিহীন করিয়া থাকে। তাহার বক্ষপিঞ্জরে স্পন্দিত হইয়া কোমল হৃদয়টুকু অভ্যন্তরে বিশেষ তখন তাহার আকাশে অনন্ত আকাশে দূর দিগন্ত হইতে একটা যৌবন সীমার বিশ্লেষককে প্রতিভূষিত করে দিয়েছিল। সমস্ত নীলকণ্ঠ তাহাদের মধ্যে হীরকল্য গিয়েছিল এবং পৃথিবীতে যেন তাহার সমস্ত চতুর্দিকে রক্ত পদ্মের মধ্যে আমি স্তরে স্তরে বিকশিত হইয়া গেল। ঘর তাহার বাপমা ছোটো ভাই ছিল না, তখন তার ভাই সকল করিয়া স্কুলে যাইত। যখন আমার স্কুল হইতে আসিয়া আর সন্ধ্যার পর পাড়ার নাটক করিত, তখন বেতন পাইত, তখন ঘরে মাস্টার রাখিবার সামর্থ্য ছিল না। নির্জনে বসিয়া এক দৃষ্টে লোক বলল ফেরিয়ালার করে তুমি হাঁকিয়া দিল। শুনিয়া বললে মনে করিল যে সুখী বিক্রিরা স্বাধীন হইয়া থাকে। ফেরিয়ালা জীবিকার জন্য সুকল্যাণ প্রয়াস প্রবৃত্ত তাহে উহারা যে লোকচক্ষুর সময়তে অন্যতম অভিনেতা একমাত্র। আর সকলে বিকেলে সন্ধ্যাবেলায় পাটি দিয়া সে বললে আজকে আমি মোহিতকে দেখিয়ে তাহার সর্বজ্ঞ পুরুষ শ্রেণী মহানদের মনে করিতে উন্নতি মস্তকের জন্য জীবকটি আছে, কিন্তু উহাকে সব দেওয়া হতে পারে। কিন্তু যেমন পুতুল সজীব মানুষ খেলা করে, তেমন বিধবা তেমনি মোহিতকে মনে মনে এক প্রকার সে বলল আজকে দেবতা গড়িয়া খেলা করিত। একদিন সে সন্ধ্যার সময় যখন বললো মোহিতের ঘরে আছে উজ্জ্বল নর্তকী, বলল দুপুর ধ্বনি এবং বামহন্তে তাকে বলছে সেদিন ভিত্তি চঞ্চল ছায়াগুলি দিকে চাহিয়া সতীর্থ নেত্র দীর্ঘ রাত্রি জাগরণের পর তাহার ব্যক্তি পীড়িত হৃৎপিণ্ড পিঞ্জরের বক্ষপিঞ্জরের উদ্ধারে বলল আজকে আমি আঘাত পড়িতে থাকিল। সে কৃত্রিমভাবে মনে মনে ভর্সনা করিত, কিন্তু নিন্দা করিত না। তাহা কিন্তু তাহার প্রসঙ্গে নক্ষত্র লোকে প্রলোভন দেখি আকর্ষণ করে। তখন সে বললে আমি গীতবিদ্ধ আজকে আমি পাইব না তাদের মধ্যে আজকে আমি তোকে আলোক দিয়ে আপন মনের আকাঙ্ক্ষা এবং কল্পনাকে লইয়া মায়েরা তুলিত এবং আপনা মানুষে পুলো করে সেই মায়ের রূপে মাঝখানে বসিয়া যাকে বললে বিধান নিরক্ষণ আপন যৌবন জীবন সুখ দুঃখ ইহকাল পরকাল সমস্ত বাসনা আর ধূপের মধ্যে সেই তীর্থে হইয়া এবং মন্দিরে পূজা করিত। সে জানি না সম্মুখে সে বলে আজকে আমি অভ্যন্তরের ওই তরঙ্গ করেছি, আজকে আমি নিরাশয় ক্রান্তির গানি করবে বিভস্ত ক্ষুধা এবং প্রাণ রক্ষা করিয়া দাহ আছে। এই রকম আজকে নিশাচার আলোকের মধ্যে সে হৃদয়হীন নিষ্ঠুরতা কুটিতে বলল আজকে আমি বিধবা হইতে দেখিতে পারিব না। হোম বলল আজকে আমি যে মায়া স্বর্গ কল্পিত করিয়াছিলাম চিরজীবন স্বপ্নের মতোই দিত, কিন্তু দুর্ভাগ্য সেই অনুগ্রহ করিলেন, স্বর্গ নিক্ষেপ করিল। স্বর্গ যখন একেবারে পৃথিবীকে আসিয়া স্পর্শ করিল, তখন স্বর্গ ভাঙিয়া গেল। তখন সে ব্যক্তি এতদিন একলা বসিয়া স্বর্গে করিয়াছিল, সেও ভাঙিয়া নিঃশ্বাস হইয়া গেল। এই বাসনের মধ্যে আমি যখন মোহিতের নজর দৃষ্টি পড়ল, তখন তাহাকে বিধানচন্দ্রকে যখন বলল আজকে আমি অবশেষে একখানি শঙ্কিত হইয়াছি। যখন বাদান করিয়া বলে উৎপুর বাইরে যখন তাহার পর কিছুক্ষণ ঘাট প্রতিঘাত উঠলে সংগঠিত হইয়া আশা আকাঙ্ক্ষা কেমন করিয়া হইতে তাদের মধ্যে সমস্ত জগৎ সংসারে চারিদিক থেকে যেমন করিয়া ঘুরিতে ঘুরিতে ঘূর্ণ বেগে সমস্ত জগৎ অমূলক ছায়া অদৃষ্ট হইয়া গেল। তখন বললে একদিন আকস্মিক সেই পূর্ণমান সংকট হইয়া গেল। তখন বলল দিয়ে আমি কত দূরে পড়িয়া গেলাম, সে সকল বিস্তারিত অবস্থার কথা রইল না। একদিন গভীর রাত্রে পিতা মাতা যখন ভ্রাতার থেকে রবীন্দ্র আজকে মহিতে সহিত করে সেদিন পৃথিবীর সমস্ত টাকা সমস্ত মাটি খড় দরকার মধ্যে আজকে আসি সংলগ্ন হলো। তখন সে লজ্জায় দীক্ষা মাটিতে মিশে গেল। যখন অবশ্যই গাড়িয়ে ছাড়িয়ে দিল, তখন মোহিতের পায়ে ধরে বলিল ওকে শুনতে পারছো, আজকে আমি বাড়িতে এসো। তো বললো আজকে আমি মোহিত ব্যস্ত তাহার মুখে চাপিয়া ধরিতে গাড়ি দ্রুত বেগে চলিতে লাগিল। জলমগ্ন মরণাপন্ন সেই ব্যক্তি জীবনের সমস্ত ঘটনা স্পর্শ মনে করিয়া পড়ে। সেই মধ্যে আজ গাঢ় অন্ধকারে হোমলিতা মনে পড়িত।
প্রতিদিন আহারের সময় তাহার সম্মুখ করিয়া বলছো, না মনে করে আজকে যখন সর্বকিছু তুমি আজকে দিদির হাতে ভালোবাসা মনে পড়িবে সকলকে, সেই মায়ের পান পাওয়া সদীপ বসিতে বিকেলে মা যখন তাহার চুল বাজিত তখন সেই ঘরের প্রত্যেক কোণে গিয়ে দিনের প্রত্যেকে ক্ষুদ্র স্ত্রী তাহার মনের সংখ্যা চঞ্চল্যমান হইয়া ওঠে, তখন তাহার নিবৃত্ত জীবন এবং সে তাদের মধ্যে স্বর্গে বলিয়া মনে করিতে সেই যে চুল বাঁধা সেখান থেকে মধ্যাহ্নের সময় সে পাক চুল দিয়া ভাইদের দৌরাত্ম সহ্য করা এই সমস্ত তাহার কাছে পরম শান্তিপূর্ণ এবং সুখের মতো বোধ হইতে লাগিল। তখন বলল, এই কথা সংসারে এবং কোনো সুখের অবকাশ নেই, মনে করিবে যে পৃথিবীতে ঘরে ঘরে একে গভীর সুপ্ত বাসনা থাকে, আর আমি রাত্রির নিশ্চিন্ত নিদ্রা যে কত সুখে তাহাই তিমিকে বুঝতে পারিলে না। ঘরের মেয়েরা কাল সকালবেলা ঘরের মাধ্যমে জাকিয়া উঠবে, নিঃসঙ্গ নৃত্য করবে, তাদের মাধ্যমে গৃহচ্যুত হবে এবং নিদ্রাহীন রাত্রি কোনোখানে গিয়া প্রভাত হইয়া সেই প্রভাতের তাহার মধ্যে আজ গিয়ে আমি ঘরকন্যার ওপর সকালবেলায় আমি বলবো, তুমি আমাকে তখন সেই কাজে সাহস কি লজ্জা প্রকাশিত হইবে না, কি লাঞ্ছনা, কি হাহাকার, কি কি জাগ্রত হয়ে উঠবে। হোম বললো, আজকে আমি মরিয়া যাবো, কিন্তু তুমি আমাকে বলতে এখন রাত আছে, আমি মা ভাই এবং জাগো ভাই বলি আমি ফিরিয়া যাইতে পারি, তুমি আমাদের দেবতা কর্ণপাত করিবে না। এক দ্বিতীয় শ্রেণী চক্ষুরাতে রথে চড়িয়া যায়, যাহার পরে বহুদিনের আকাঙ্ক্ষিত স্বর্গসুখমুখী চলল। ইহার অনধিকারে বলল, যাই পুনঃস্থ আজকে দ্বিতীয় জরাজীর্ণ চলিয়া গেলে পথে পথে প্রস্থান করিলাম। রমণী বলল, পারে নিমজ্জিত হইয়া রইল। সে বলল, বইতে বলে ইতিপূর্বে সে একমাত্র ঘটনা ঘটেছে রহস্যনার পাশে এক ঘরে হইয়া গিয়েছে, সে অন্যগুলি বলিলাম না। সে বলল যে পুরাতন কথা আবশ্যকতা নাই, এখন সেই বিধানচন্দ্র তুমি আজকে আমি সেই পারবো, তুমি আমাকে ধরবে, সেখান থেকে নিজের যোগাভ্যাস করবে এবং বাড়ির মেয়েদিকে সূর্য চন্দ্র এবং দুষ্প্রাপ্য অন্তঃপরণের যে সকল, কিন্তু এতকালের যে তোমার রমণীর যে বলে আজ রমণীর সর্বপ্রকার সামাজিক অপরাধের কঠিনতা দণ্ডবিধি করে এবং বললে আজকে আমি একদিন পরে সে বগিলা সে জেলখানায় বাগান করে সে সংগ্রহ করে ক্ষীরতা জীবনের সমস্ত অপরাধ সরিয়া আজকে কি জীবনের জন্য কৌতূহল হইল, বন্দিশালায় প্রবেশ করিল। তখন বললে আজকে আমি ধনী শুনতে পারবো। ঘরে ঢুকিয়া দেখিলাম ক্ষীরতা এক কোনার ভাগ্য ভারী নেই, সেই মনে মনে ভাবলাম যে ভাবনাম ছিল লোকের স্বভাবই এমনই বটে, মৃত্যু হইলে তখন সে ছাড়বে না, ইহা বোধ করিলে যমলোকে গিয়া যমদূতের সঙ্গে সাক্ষাৎ কন্দল করে। মোহিত ভাবি আজকে আমি ভৎসনা করিয়াছি, তাদের আমি অনুতাপ উদ্বেগ করিয়াছি। সেই সঙ্গে সাধু হিরোদার নিকটে হিরোদাকে তখন বললে কত জোরে বললো, ওগো জগৎবাবু, তুমি আমাকে ওহাকে বলো, তুমি আমার আংটিটা ফিরিয়ে দিও। প্রশ্নটা নিয়ে করলো। হিরোদা বললে, মাথার চুল এটি আংটি দেখানো ছিল, সেও দইবার চোখে পড়িয়া সে কাটিয়া গেল। সে মোহিত বললো, আবার মনে মনে আসলে আজকে ফাঁসি আহরণ করিবে, সবু মায়া ছাড়িবে না গৃহকোণে মেয়েদের সতর্ক। আজকে আমি ওই দেখি বললো, আংটিটা দেখি। সে হচ্ছে মনে বললো, আজকে আমি এমন সব করিয়া আংটির মধ্যে দিকে দাঁতের ওপরটা তেল দেয় এবং যুবকটি অতি ক্ষুদ্র ছবি বাসনা। তারপরে সে বললো, আজকে খোঁজ বিধানচন্দ্র। তখন সে বললো, আজকে আমি মুখ খোঁজ তুলে দিয়া মুখের দিকে ভালো করিয়া চলে যে 24 বছরের পূর্বে, তখন একটা অশ্রুজল সরল লজ্জিত মুখ দিয়ে বললো, সেই মুখে সহতে সাদৃশ্য আছে। মহিলার বললো, না তার আংটি দিয়ে বললো, তাহার পর যখন ধীরে ধীরে মুখ তুলিবে তখন তাহার সম্মুখে কমল বললো, আজকে ক্ষুদ্র দিয়া বললো উজ্জ্বল প্রভাতে দেবমন্দির উদ্ভাসিত হইয়া উঠিল। পরের গল্পটা হলো উল্লুখাগড়ার বিপদ। বাবুদের নায়েব গিরিশ অন্তঃপুরে প্যারি নতুন দাসী নিযুক্ত করিয়াছিলেন। তাহার বয়স অল্প, চরিত্রে ভালো, কিন্তু দূরে হইতে কিছু করবার পর সে একদিন বৃদ্ধ অনুরাগকে বললে, আজকে আমি গৃহিণী কাজে। গৃহিণী বললে, বাসা তুমি কোথায় যাও, তুমি ভালো মানুষের মেয়ে, তুমি এখানে সুবিধা হবে বলিয়া তুমি অর্থ বিদায় করিয়া দিল। সে সহজের পদে পলায়ন করল, হাত পা দিয়া এই বাড়ি বললো, আজকে আমি হরি ভট্টাচার্যের নারায়ণে গিয়ে আশ্রয় লইব। বিচারকরা ছেলেদের কহিল, বাবা তুমি আমাকে হরি ভট্টাচার্যের মশাই বাড়িতে দিকে আশ্বাস করো। ছেলেটা কহিল, বাবা তুমি যেমন করিয়া আনিছ আজকে বিপদ, তুমি আমাকে আশ্রয় প্রদান করিলে তাহাকে ফিরিয়ে দিতে পারবে না। গিরিশ বসু সে বলল, আজকে ভট্টাচার্য মহাশয় আপনাকে সে কি ভাঙিবার আনিলেন কেন? ঘরের জন্য আজকে ভারী অসুবিধে হয়েছে। ইহার যে হরি
হরিহর দুটো সত্য কথা বললে তার বাড়ির লোক লাগে কারোকে খাতির করবে না, কোনো কথা ঘুরাইয়া জানিবে না। তাহার মনে মনে উদ্ধার করে বিগড়ে হইত করিয়া তাহাদের মধ্যে যাইবার সময় খটা করিয়া খুব কেবলই তাহা করিয়া তুমি আমাকে 4 দিন বাড়িতে পুলিশের সমাগম হয়েছে, গৃহিণীদের বাড়িতে চারিদিকে বললে আজকে আমি বাড়ির পুলিশের সমাগম হইল, কিন্তু গৃহিণীর বাড়িতে নিচে থেকে নায়েবের স্ত্রী একজোড়া ইয়াং বাড়িতে সে বললে আজকে আমি ভবিষ্যৎ হইয়া জেলে গেলে ভট্টাচার্য প্রতিবেদী জোর করিয়া মাল লক্ষ্য অভিযোগ করিল। নায়েব পোস্ত সেখানে পদধূলি লইয়া গেল, ব্রাহ্মণ বুঝিলে অতএব কাছে আশ্রয় দেওয়া প্যারি সর্বনাশ করিল। তাহার মনে শেষ করিয়া রইল। ছেলেরা বলল জমিদার বিচারা কলিকাতায় যাওয়া হোক, এখানে বুড়ো মুশকিল দেখে দিদি। হরিহর বললে এই প্রত্যেক ভিটা ছাড়িয়া দেবে না, অদৃষ্ট থাকলে বিপদে কোথা থেকে ঘটবে জানো না। ইতিমধ্যে নায়েব বললে আজকে আমি খাজনা নিয়ে চেষ্টা করেছিলাম, হরিহর সমস্ত ব্রাহ্মণের জমি জমা দিয়া কোনো সম্ভাবনা না। নায়েব বললে আজকে প্রভুকে হরিহর বললে আজকে আশ্রয় প্রদান করিয়াছে। জমিদার কহিলে যেমন করিয়া পারো তুমি শাসন করো। নায়েব বললে পদ্ধতি লইয়া কহিল সামনের জমিদারের ভিতরে সমস্ত হয়েছে, ওটাতে ছাড়তে হয়। বা হরিহর দেখি আমার বহুকালের আজকে সংলগ্ন পৈতৃক জমি জমা বাড়ি দিয়ে বিক্রি করে। হরিহর বললেন এই জমিটা তো আপনাকে দিতে হয়, বৃদ্ধ বয়সে আদালতে শিক্ষা দিতে পারবো না, ছেলেকে বলি বাড়ি সংলগ্ন জমিটা ছাড়িয়ে দিতে গেলে ভালো হয় এবং ভিখারি টিকে যেতে পারবে না। প্রাণবৎ পৈতৃক ভিটায় মায়া ত্যাগ করিয়া চলিয়া গেল। এবার সে বলল গিয়ে আমি ডিসমিস হইয়া গেলেন এবং খাস খোঁজা যায় বললে ভারী উৎসাহ আরম্ভ করিয়া দিল। সে বললে হরিহর বললে হাতে থামে গেলে। নায়েব বললে পর অনন্তরে দিয়ে বললে গায়ে মাথি তুমি আমি উকিল হরিহরে নিকটে টাকা লইয়ে তাহার বললে বারংবার আস্থা দিল মোকদ্দমা হরিবার কোনো সম্ভাবনা নাই, কি হলো রাখতে পারলাম না। শুনিয়া হরিহর নিত্যন্ত হইয়া ঘরে বসে রইল। তখন বললে একদিন জমিদার বললে আজকে আমি পাশে বলে কালী পুজো হইবে, ব্যাপারটা কি ভট্টাচার্য বললে আজকে আমি অফিসে আবেদন করেছি। ভট্টাচার্যের মাথায় বললে আজকে উকিল জিজ্ঞাসা করলে বসন্তবাবু বললেন কি আমাকে কি দশা হইবে, দিন তো যখন রাত কাটিয়া গেল। সে বললে আজকে আমি সম্প্রতি যিনি নতুন এসেছেন যখন বললে আজকে মনে হয় টাকা নিয়ে আসবে। নবগোপালবাবু তাহার খিটমিট করিল, তখন কিছুতে করিতে পারে না। আর জলের আসনে বললে আজকে রায় বাইবার মতো উল্টাইয়া দিদি তখন বললে আজকে বাকিল হইয়া বললে আজকে আর কোনো আপিল নাই। বসন্ত হতে বললে আজকে আমি সবাই মাত্র রাখিয়াছি, তিনি এখন আপনাকে সন্দেহ করে না, পক্ষে সাক্ষীদের বিশ্বাসী করিয়া হাইকোর্ট পর্যন্ত বিচারণ করেন। বৃদ্ধ বলল তবে আমার উপায় বললে উপায় দেখি। গিরিবাবু বললে পরদিন লোকজনের সঙ্গে ঘটিয়া গেলে পদধূলি লইয়া গেল। গিরিবিজয় বললে দীর্ঘ নিঃশ্বাস কহিল প্রভু তোমারই যা ইচ্ছে তুমি তাই করো। আজকের গল্প গল্পটা শুধু ভালো লাগবে। বিচারক অনেক অবস্থার পরিবেশের পর অত গৌত যৌবনে ক্ষীরতাদের পুরুষের আশ্রয় প্রাপ্তি হয়েছিল। সেও তখন জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করিয়া গেল। তখন অন্নমুষ্টির জন্য দ্বিতীয় আশ্রয়ে চেষ্টা করিতে রাখল, তাকে ধিক্কার বোধ করিল। যৌবনের শেষে যখন শুভ্র ন্যায় নিয়ে গভীর প্রশান্তি বয়স আসে, তখন জীবনের ফল ফলবার শস্য পাকিবার সময়, তখন আর উদ্যম যৌবনের বঞ্চনা থেকে সক্ষম পায় না। যতদিনে সংসারের মাঝখানে আমাদের ঘর বাঁধা গেছে এক প্রকার, সঙ্গে সাপ রইল অনেক ভালো মন্দ, অনেক সুখ দুঃখ জীবনের মধ্যে পরিমাপ প্রান্ত